আজকে একদমই কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে আসলে এই আগামী 2টা মাস কীভাবে পড়াশোনা করতে হবে। ডিসেম্বর মাস আছে, আমরা ধরে নিলাম। জানুয়ারি মাস অবশ্যই আছে, এখানে মোটামুটি আমরা 2 মাসই ধরে নিলাম। আমরা ধরবো না যে একদমই হিসাব করে এতদিন আছে বা এরকম, কারণ এখানে আমাদের ব্যাপারগুলোকে পজিটিভলি দেখা লাগবে। পজিটিভলি দেখলে আসলে আমরা ভালো করবো এবং পড়াশোনাটা হবে। এখন তুমি যদি ভাবো যে এটা ডিসেম্বর মাস চলে, আজকে এত তারিখ, তার মানে আর জানুয়ারি মাসটায় আছে, এই মাসটা নেই, চলে গেছে, তাহলে দেখবা এই মাসটা চলেই গেছে। তাহলে এরকম চিন্তা ভাবনা করলে হবে না। দেখবা যে মাসের সময় আছে এখনও, ধরো যে 25 দিনের মতো বা 20 দিনের মতো ডিসেম্বর মাস, কিন্তু তুমি ভাবছো এই মাসটা তো চলেই গেল বা এরকম, জানুয়ারি মাসটা একটু সিরিয়াসলি কাজে লাগাবো, দেখবা যে ডিসেম্বর মাসটা চলেই যাবে। তাহলে এরকম চিন্তা ভাবনা রাখা যাবে না। অবশ্যই অপটিমিস্টিক চিন্তা ভাবনা থাকতে হবে, প্যাসিমিস্টিক থাকলে হবে না। এখন তোমার মাথায় রাখতে হবে যে প্যাসিমিস্টিক আর অপটিমিস্টিকের মধ্যে মানেটা কি বা ব্যাপারটা কি, এটা মাথায় রাখতে হবে। কোনো ওয়ার্ডের শেষে আইসি থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। প্যাসিমিস্টিক, অপটিমিস্টিক, ইকোনমিক, এগুলো শেষে আইসি আসতেছে, এগুলো অবশ্যই অ্যাডজেক্টিভ। এভাবে পড়াশোনা করলে তোমার দেখবা যে একটা ওয়ার্ডের মিনিং জানো না, বাট বুঝতে পারছো এটা কোন পার্টস অফ স্পিচ, তখন তোমার পড়াশোনা আগ্রহ কাজ করবে, ইংলিশের প্রতি আগ্রহটা কাজ করবে ভালোভাবে। আজকে আমি কন্টিনিউয়াসলি কয়েকদিন ধরে শুধু ইংলিশ রিলেটেড ভিডিও দেখছি, যেহেতু আমার চ্যানেলের নাম এখন ধরো যে আইজান্স ইংলিশ ট্যাকটিক্স, শুধু ইংলিশ নিয়েই মোটামুটি ফোকাস করা হবে। তার বাইরেও আমি যেহেতু আলাদা করে ধরো আমার মনে হয় যে কিছু কথা তোমাদেরকে বলা দরকার, কারণ এরকম অনেকে আছে, আমার মনে হয় যে আমি এগুলো চেষ্টা করতে পারি। আমি জানি না যে কীভাবে আমি তোমাদেরকে ইন্সপায়ার করতে পারি কি না, আমি জাস্ট মনে করি যে আমি চেষ্টা করি আর কি। এখন তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আমার কথাবার্তায়, এরকম গাইডলাইনমূলক কথাবার্তায় বা ইন্সপিরেশনাল কথাবার্তায় আসলে তোমরা কতটুকু ইন্সপায়ার্ড ফিল করো আসলে। কারণ এগুলো হচ্ছে আমি সেগুলাই বলার চেষ্টা করি যেগুলো আসলে আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, বা আমি একসময় আমার কাছে এই ব্যাপারগুলো মনে হয়েছে, সেগুলো আমি বলার চেষ্টা করি। যেহেতু আমিও তোমাদের মতো এভাবে কোচিং করে বা এভাবে একটা নির্দিষ্ট জায়গা থেকে চান্স পেয়েছি বা এরকম ব্যাপার স্যাপার হয়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ইতিমধ্যে শেষ করলাম। সো অবশ্যই তোমাদের চাইতে এই ব্যাপারগুলো আমাদের যারা আমরা এখানে পড়াশোনা করি বা পড়াশোনা করার শেষ, অবশ্যই ব্যাপারগুলো ভালোভাবে জানা আছে। সো সেজন্য অবশ্যই এখন তোমার যেটা মাথায় রাখতে হবে যে চান্স পেতে গেলে আসলে তোমার এটা ম্যাটার করে না যে তুমি কোন কলেজ থেকে পড়াশোনা করেছো, কোথায় তুমি কোন ফ্যামিলি থেকে বিলং করছো, তুমি কলেজে আসলে কেমন টাইপের স্টুডেন্ট ছিলা, এবং অবশ্যই তোমার এইচএসসি রেজাল্ট কী হয়েছে এটাও একদমই কোনো ম্যাটার না। কারণ এখন এইচএসসি এবং এসএসসি রেজাল্ট থেকে নেওয়া হয় মাত্র 20 নম্বর। তুমি 4 পয়েন্ট পেলেও কোনো সমস্যা নেই, নিচে থাকলেও কোনো সমস্যা নেই। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য তোমার একটা যোগ্যতা লাগে বা লাগবে, সেটা লেগেছে হচ্ছে এইচএসসি পাস করা। এইচএসসি পাস করেছো তুমি, এখন এগুলো নিয়ে আর কিছু ভাবা যাবে না। আবার অনেকে ভাববে বি ইউনিটে 1 সিটের বিরুদ্ধে লড়াই করবে এতজন এবছর, সি ইউনিটে আসনের বিপরীতে 1 সিটের বিরুদ্ধে লড়াই করবে এতজন। এখন এগুলা ভাবলেও কিন্তু তুমি নার্ভাস হয়ে যাবা, কনফিডেন্স কম কাজ করবে। এখন নিউজ করেছে 1 সিটের বিরুদ্ধে প্রতি আসনের বিপরীতে লড়াই করবে 30 জন করে, 35 জন বা 40 জন করে। এখন এটা দেখে মনে হবে হাই হাই, আমার কি তাহলে চান্স হবে এরকম? এখন তোমার এটা ভাবা যাবে না। আমি নিজেও এটা একসময় মনে হয়েছে, কিন্তু এটা পরে আরও ভাবে ধরো যে ভাবিনি। আমি জাস্ট ভেবেছি যে যেহেতু আমি ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করেছি বা এই 3 মাস আমি রেগুলার ভালোভাবে পড়াশোনা করেছি বা করছি, ইনশাল্লাহ আমি চান্স পাবো, এই বিষয়টা সবসময় মাথায় ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ব্যাপারটা হচ্ছে একটা আনটাচি একটা ব্যাপার। ধরো যে এটা তোমার প্রথমে ওভাবে তুমি শিওরলি বুঝতে পারবে না যে তুমি আসলে চান্স পেয়েই যাবা, কিন্তু নিজের মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে। কোচিংয়ের পরীক্ষা দিবা বা নিজে পরীক্ষা দিবা, বা ধরো যে এই যে কোনো কোর্সের আন্ডারে থাকলে, যেমন আমাদের ইংলিশ কোর্সে যারা ভর্তি হচ্ছে বা অলরেডি হয়ে গেছে, তাদেরকে এভাবে আলাদা করে ডাবির স্ট্যান্ডার্ডে পরীক্ষা নেওয়া হবে, তাতে করে তারা বুঝতে পারবে যে আসলে কীভাবে আসলে এখানে তার ইংলিশে কত আসতেছে। এখানে আমার করা প্রশ্ন যদি তারা আসলে পাস করে বা ভালো মার্কস পায়, তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আরও বেশি ধরো যে ভালো করবে। কিন্তু ধরো যে প্রশ্নটা ওরকমভাবেই করা হবে যাতে করে আমরা যাচাই করতে পারি বা জাজ করতে পারি। এখন মেইন কথা আজকে বলবো মূলত যে কীভাবে তাহলে পড়াশোনাটা হবে। রেগুলার পড়াশোনা একটা টার্গেট থাকতে হবে, বেসিস থাকতে হবে। একটা ধরো যে তোমার টার্গেটটা থাকতে হবে যে তুমি রাতে ঘুমানোর সময় ঠিক করে ফেলবা, মনে মনে নিয়ত করে ফেলবা যে আগামীকাল তুমি কত ঘন্টা পড়াশোনা করবা বা কোন সাবজেক্ট 2টা পড়াশোনা করবা। একদিনে আসলে 3-4টা সাবজেক্ট পড়াশোনা করা উচিত না, একদিনে সর্বোচ্চ আমি মনে করি 2টা সাবজেক্ট পড়া উচিত, তাতে করে 2টা সাবজেক্টের যেই টপিকগুলাই পড়ো না কেন খুব পুঙ্খানুপুঙ্খভাবে, খুব ভালোভাবে সিরিয়াসলি কিন্তু টপিকটা শেষ করা যায় বা সময় দেওয়া যায়। তাহলে এভাবে পড়তে হবে যে আজকে তুমি বাংলাটা পড়লা শুধু 3-4 ঘন্টা শুধু বাংলা, আবার বাকি 3-4 ঘন্টা তুমি ইংলিশটা পড়লা, আবার কালকে তুমি 4 ঘন্টা তুমি জিকে পড়লা, আবার তুমি 2-3 ঘন্টা বাংলা পড়লা বা ইংলিশ পড়লা, এরকম। অর্থাৎ একদিনে 3টা সাবজেক্টে যদি পড়ো, ওরকম তো আসলে কোনোটাই পড়া হবে না। এখন তোমার যদি প্রিপারেশন মোটামুটি গোছানো থাকে বা মোটামুটি মনে হয় যে না তুমি একটা ভালো ট্র্যাকে আছো, এখন তুমি রেগুলার 3টা করে অল্প অল্প করে পড়লেও কোনো সমস্যা আসলে নেই। বাট ব্যাপার যেটা আমি মেইনলি ফোকাস করছি, তোমার চান্স পেতে গেলে অবশ্যই
ফোকাস থাকতে হবে আসলে পড়াশোনায়, এবং পড়াশোনাটা থাকতে হবে এরকম যে তোমার মধ্যে ধরো যে রেগুলারিটি বা আমি যেটা বলবো ধরো যে কনসিস্টেন্সির ব্যাপারটা থাকতে হবে। চান্স পাওয়ার জন্য একটা ভিডিওতে আমি বললাম তোমাদের যে এখানে 4টা বিষয় মেইনলি ম্যাটার করে। মেইন 2টা বিষয় হচ্ছে তোমার নিজের থাকা লাগবে, সেটা হচ্ছে প্রথমে থাকতে হবে ডিটারমিনেশন। ডিটারমিনেশন মানে কি? ডিটারমিনেশন মানে হচ্ছে একদম দৃঢ় প্রতিজ্ঞ বা দৃঢ় প্রতিজ্ঞা, স্থির প্রতিজ্ঞা তোমার মধ্যে আছে। তুমি ডিটারমাইন্ড মানে কি? তুমি একদম দৃঢ় প্রতিজ্ঞ, দৃঢ় স্থির একদমই একটা জায়গায় যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে হবে, তোমার এখানে চান্স পেতে হবে, এবং তুমি ধরো যে সেভাবেই সেই উদ্দেশ্যকে মাথায় রেখে পড়াশোনা করবা। ইন্টারমিডিয়েট একটা কবিতা ছিল যে ফর ইফ ড্রিমস ডাই, স্বপ্ন যদি মরে যায়, লাইফ উইল বি এ ব্রোকেন উইংড বার্ড, যে জীবন হয়ে যাবে ডানাহীন পাখি। ডানাহীন পাখি মানে কি? বা ভগ্ন ডানার পাখি মানে কি হচ্ছে ব্যাপারটা? বোঝা যাচ্ছে যে তোমার জীবন হয়ে যাবে মিনিংলেস। এখন তোমার উদ্দেশ্যটা থাকতে হবে, একটা লক্ষ্য থাকতে হবে যে এখন তুমি পড়াশোনা করছো, তোমার ইচ্ছে বা টার্গেট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। তখন দেখবে যে তোমার মধ্যে সিরিয়াসনেস কাজ করবে এবং পড়াশোনাটা সেভাবে হবে। এবং আমি ইংলিশের অলরেডি অনেকগুলো টপিকের ছোট ছোট মেমোরাইজিং পার্ট, গ্রামার পার্ট, কীভাবে কোনটা কী পড়তে হবে, অনেকগুলো টেকনিকের ভিডিও শেয়ার করেছি। সো এগুলা আসলে যারা মোটামুটি সিনসিয়ার তারা এই সকল কন্টেন্ট দেখে অলরেডি তারা সিরিয়াস হয়ে গেছে, বা এগুলো তাদেরই সিরিয়াসনেস কাজ করবে এগুলো দেখে, যারা আসলে মোটামুটি ধরে এগুলো বুঝতে পারে, মানে তাদের মধ্যে ওই পারসিভ করার, উপলব্ধি করার ক্ষমতা আছে বা তার ক্যাপাসিটি আছে। এখন তারা তখন এই টেকনিকগুলো জানার পরে কিন্তু খুবই আগ্রহ কাজ করবে, পড়াশোনা করবে অনেকেই, সব কিছু ঠিকঠাক থাকবে। এখন সেইভাবে তোমার ধারাবাহিকভাবে পড়াশোনা করে যেতে হবে। প্রত্যেকটা দিনই তোমার সমান পড়াশোনা হবে এমন না, কিন্তু একটু কম বেশি হতেই পারে, বাট মোটামুটি একটা অ্যাভারেজ পড়াশোনা প্রত্যেক দিন থাকতে হবে, যে প্রত্যেক দিন তুমি 6-7 ঘন্টা করে পড়ছো। এখন যারা 6-7 ঘন্টা করে পড়তা তারা 8-9 ঘন্টা করে পড়ো, এরকম আমি বলবো। একদিনে তুমি 8 ঘন্টা বা 6-7 ঘন্টা পড়তে পারবে না। তুমি যদি মোটামুটি 2 ঘন্টা করে পড়ার মতো স্টুডেন্ট হও, এই 2 মাসে তোমার দ্বারাও চান্স পাওয়া সম্ভব, যদি এখন তুমি সেটাকে আরেকটু বাড়িয়ে আর একটু ইমপ্রুভ করে ভালো অবস্থানে আসো। এখন হঠাৎ করে আবার তুমি একদিন 8 ঘন্টা পড়তে পারবে না, তুমি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পড়ো একদিন টার্গেট করে, আরেকদিন টার্গেট করো আজকে আমি 4 ঘন্টা পড়বো, আরেকদিন টার্গেট করে আজকে আমি 5 ঘন্টা পড়বো। এখন মেন ব্যাপার হচ্ছে ডিটারমাইন্ড অবস্থাটা ধরে রাখতে হবে, কনসিস্টেন্সির ব্যাপারটা ধরে রাখতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে, এবং অবশ্যই ইংলিশে তোমার ফোকাস করতে হবে। কারণ ইংলিশ পাস না করলে কিন্তু তুমি ধরো যে বি ইউনিটে এখন ইংলিশও পাস করতে হয়, বাংলাও পাস করতে হয়, জিকেও পাস করতে হয়, সি ইউনিটে আবার শুধু ইংলিশে পাস করতে হয়, কিন্তু মেনলি প্রত্যেকটা ইউনিটে ইংলিশে তোমার পাস মার্ক থাকতেই হবে। এটাই আমি ফোকাস করে বলি যে ইংলিশে তোমার পাস করতেই হবে। এখন একটা অংশে ফেল মানে কি? তোমার রিটার্ন পার্টের খাতায় দেখা হবে। এখন বি ইউনিটে বাংলা, সাধারণ জ্ঞান, এগুলোতে মানুষ কমই ফেল করে। মেনলি ইংলিশে সবার উইক পয়েন্টটা থাকে, বা এটা আলাদাভাবে টিচারের কাছে পড়া লাগে, বা আলাদা কিছু বিষয় থাকে। তো যার কারণে এরকম ব্যাপারগুলো ধরো যে ম্যাটার করে। এই জন্য তোমার ইংলিশে ফোকাসটা করতে হবে ভালোভাবে। ইংলিশটা মোটামুটি ধরো যে আবার গদবাদাভাবে তুমি পড়বা, আবার ট্রেডিশনাল মেথডে বা আমরা গতানুগতিকভাবে ছোটোবেলা থেকে যেভাবে গ্রামারটা আসলে পড়ে এসেছি, এই রুলস স্ট্রাকচার বেসিসে এভাবে পড়াশোনা যদি করো, তাহলে তো আসলে তেমন তোমার ধরো যে আগ্রহ কাজ করবে না। টপিক তুমি আজকে পড়লা, মুখস্থ করতে পারবে, কারণ আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেধা দিয়েছেন মুখস্থ করার, কিন্তু তোমার এটা 2 দিন পরে বা 2-3 দিন পরে ভুলে যাবা। এখন টেকনিক দিয়ে একটা জিনিস যখন বুঝতে পারি আমরা, তখন ওটা এমনি মুখস্থ হয়ে যায়, মানে একটু পড়লেই মুখস্থ হবে বা সেটা মনে থাকবে। এখন না বুঝে খালি মুখস্থ করলে ওটা তো মুখস্থ অবশ্যই হবে, কিন্তু তুমি অবশ্যই ভুলে যাবা। তাহলে পড়ার টার্গেটে আরেকটা জিনিস রাখতে হবে যে বুঝে বুঝে পড়া, যে সাবজাংটিভ জিনিসটা মানেটা কি, প্যারালেলিজম মানেটা কি, রিডান্ডেন্সির ব্যাপারটার মানেটা কি, বা ধরো যে লিঙ্কিং ভার্ব বিষয়টার মানেটা কি, বা এটা কেন পড়তে হচ্ছে। লিঙ্কিং ভার্ব হচ্ছে এমন একটা টপিক যে এটা আমরা জানি যে ভার্বের পরে সাধারণত অ্যাডভার্ব বসাতে হয়, কিন্তু লিঙ্কিং ভার্ব এমন একটা টপিক যার পরে সাধারণত সেই ভার্বগুলোর পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। তো এই জন্যই তোমার এই টপিকটা পড়তে হবে, এই জন্য এটা থেকে অনেকবারই প্রশ্ন এসেছে বা এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এবং লিঙ্কিং ভার্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পছন্দের টপিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আমাদের এখানে সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা ওনারা প্রশ্ন করেন, ওনাদের আরেকটা পছন্দের টপিক হচ্ছে এমবেডেড কোশ্চেন। তোমাকে ধরো যে 2টা আমি গুরুত্বপূর্ণ টপিক বলে দিলাম, সেটা আমার সাজেশনের বিষয় থেকে বা এরকম বিষয় থেকে, এখন তোমার সেটা বোঝা লাগবে। এখন সব কিছু আমি বলবো না, এখন তুমি একটা জিনিস তো ধরো যে একদম ফ্রিতে দিয়ে দিলে ওটার আসলে কোনো ভ্যালু থাকে না। সেজন্য যেই এখানে সাজেশনের বা কোর্সে ভর্তি হওয়ার যে ব্যাপারটা, এটা ধরো যে তোমার আমাকে দেওয়াটা তুমি এখানে আমি প্রাপ্য বিষয়টাতে, কারণ এখানে আমি সময় দিয়েছি বা প্যাশন দিয়ে আমি এখানে কাজ করেছি। এখন তোমাকে এটা বললাম যে ধরো যে লিঙ্কিং ভার্ব, এটা টপিকটা আমরা কেন পড়ছি বা ব্যাপারটা আসলে কি, এক লাইনে তোমাকে আমি শেষ করে দিলাম যে ভার্বের পরে অ্যাডভার্ব বসে, লিঙ্কিং ভার্বের পরে সাধারণত অ্যাডভার্ব বসে না, অ্যাডজেক্টিভ বসে। এবং সেজন্য পরীক্ষাটা প্রশ্ন আসে সর্বশেষ 2022 বা 23 সালে প্রশ্ন এসেছে যে আই ফেল্ট অথবা হি ফেল্ট হিউমিলিয়েটেড বা এরকম পাস্ট পার্টিসিপল হিসেবে অ্যাডজেক্টিভ বসেছে হিউমিলিয়েটেড। এখন তোমার এটা মাথায় রাখতে হবে যে এখানে অন্য কিছু হবে না, অ্যাডজেক্টিভের
মতো একটা বিষয় নেওয়া লাগবে। এখন লিঙ্কিং ভার্বগুলো তোমার একটু মাথায় রাখতে হবে। লিঙ্কিং ভার্বগুলো এখন ধরো আমি না দেখে বলতে পারবো, বি, বিকাম, রিমেন, স্টে, ফিল, লুক, টেস্ট, স্মেল, সাউন্ড, সিম, অ্যাপিয়ার, টার্ন, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন বি মানে যা, বি ভার্ব, টি ভার্ব আছে। যেমন আমরা যে বলি শি ইজ বিউটিফুল, এখানে বিউটিফুলি কেন বলি না? কারণ এই যে ইজ মানে বি ভার্ব, লিঙ্কিং ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ বলবে, যেন আমরা বলি শি ইজ বিউটিফুল, দ্য বয় ইজ হ্যান্ডসাম বা এরকম। তাহলে এভাবে ধরো যে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি। এখন এই যে তোমার লিঙ্কিং ভার্ব, এখন এই যে 12টা ভার্বের মতো বললাম, বি, বিকাম, রিমেন, স্টে, এগুলো সিরিয়ালি যা বললাম, এগুলো লিঙ্কিং ভার্ব। এখন এটা মনে রাখার একটা টেকনিক আছে যে সহজে কিভাবে তুমি মনে রাখবে। তাহলে এভাবে তোমার পড়াশোনা করতে হবে। এভাবে পড়াশোনা করলে অবশ্যই তুমি ভালো করবে, যথেষ্ট সময় আছে, এবং সিরিয়াসনেসটা ধরে রাখতে হবে, ডিটারমাইন্ড অবস্থাটা ধরে রাখতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে পড়াশোনায় একদম ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত।